হরে কৃষ্ণ। ভগবান শ্রী শ্রী রাধা মাধবের পুষ্য অভিষেক বা পুষ্প অভিষেক কবে পালন করতে হবে, কিভাবে পালন করতে হবে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এবং এই পুষ্য অভিষেক অর্থাৎ পৌষ মাসের পূর্ণিমা তিথির সময়সূচি এবং পুষ্যা নক্ষত্রের সময়সূচি আজকে আমরা প্রদান করব। তো এই 2024 খ্রিস্টাব্দের 25 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ বৃহস্পতিবারে সারা বিশ্বে পালিত হবে পুষ্য অভিষেক বা পুষ্প অভিষেক মহোৎসব। ভগবান শ্রী শ্রী রাধাকৃষ্ণের এই পুষ্য অভিষেক বা পুষ্প অভিষেক অনেক বেশি মাহাত্ম্যপূর্ণ এবং এর মাহাত্ম্য সম্পর্কে আজকে আমরা সংক্ষেপে আলোচনা করব এবং পূর্ণিমা তিথির সময়সূচি প্রদান করব। তো 25 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ বৃহস্পতিবারে পালিত হবে পুষ্য অভিষেক, যেটিকে অনেকে পুষ্প অভিষেক বলে থাকেন, কারণ এই দিনে ভগবানকে অনেক বেশি পুষ্প অর্পণ করা হয়, সেই কারণে অনেক ভক্তরা এটিকে পুষ্প অভিষেক বলে থাকেন। কিন্তু এটি শাস্ত্রীয় নাম হচ্ছে পুষ্যা অভিষেক, যেহেতু পুষ্যা নক্ষত্র যুক্ত হয়, পৌষ মাসে হয়ে থাকে এবং পৌষ মাসের পূর্ণিমাতে হয়ে থাকে এবং পুষ্যা নক্ষত্র যুক্ত হয়ে বলে এই তিথিকে বলা হয় পুষ্যা পূর্ণিমা এবং এই উৎসবকে বলা হয় পুষ্য অভিষেক, ভগবানের পুষ্য অভিষেক। তো এই পুষ্য অভিষেক ব্রজ গোপিকারা অত্যন্ত আনন্দের সঙ্গে পালন করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণকে তারা খুব সুন্দরভাবে নতুন বস্ত্র, খুব সুন্দর অলঙ্কার এবং নানা প্রকার কাঁচা পুষ্প, বিভিন্ন রঙের পুষ্প এবং পত্ররাজি দিয়ে শ্রী শ্রী রাধাকৃষ্ণকে তারা সজ্জিত করেছিলেন এবং এত বেশি পুষ্প তারা প্রদান করেছিলেন ব্রজ গোপিকারা যে ভগবান শ্রীকৃষ্ণের গলদেশ পর্যন্ত ঢেকে গিয়েছিল এত পুষ্পের কারণে। তো সেই কারণে সারা পৃথিবীর সকল কৃষ্ণ মন্দিরে, বিশেষ করে ইস্কন মন্দিরগুলিতে এই পুষ্য অভিষেক বা পুষ্প অভিষেক অত্যন্ত সাড়ম্বরে, অত্যন্ত আনন্দের সঙ্গে পালন করা হয়। আপনারা কিভাবে পালন করবেন সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এবং এই দিনে এই পৌষ মাসের পূর্ণিমাতে শ্রীক্ষেত্রপুরী ধামে, শ্রী জগন্নাথপুরী ধামে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের বিজয় বিগ্রহ রাধা মদন মোহনকেও সোনা বেশ অর্পণ করা হয় এবং খুব সুন্দরভাবে পুষ্প দ্বারা সজ্জিত করা হয়, পুষ্য অভিষেক পালন করা হয়। এই পুষ্য অভিষেক সম্পর্কে শ্রী হরিভক্তি বিলাসে কি উল্লেখ রয়েছে সেই সম্পর্কে আজকে আমরা জানব। কিন্তু অনেকের মনে প্রশ্ন যে পৌষ মাসের পূর্ণিমা তিথি এটি কিভাবে সম্ভব, কারণ অনেকের মতেই বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এখন মাঘ মাস, কিন্তু এটি আবার পৌষ মাসের পূর্ণিমা তিথি, পুষ্য অভিষেক। তো এটি শুনতে অনেকের কাছে আশ্চর্যজনক বলে মনে হবে, কিন্তু হ্যাঁ, আমাদের শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এবং চান্দ্রপঞ্জিকা অনুযায়ী এটি হচ্ছে পৌষ মাসের পূর্ণিমা তিথি, পুষ্য অভিষেক 25 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার। বাংলা ক্যালেন্ডার বা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু আমাদের শাস্ত্রীয় তিথি, ব্রত, বিশেষ পূজা পার্বণ এগুলিও পালিত হয় না, উদযাপিত হয় না। আমাদের চান্দ্রপঞ্জিকা অনুযায়ী এবং শাস্ত্রীয় বিধান অনুযায়ী এটি হচ্ছে পৌষ মাসের পূর্ণিমা তিথি। তো প্রতিটি চান্দ্র মাসে দুইটি পক্ষ থাকে। প্রথমে কৃষ্ণপক্ষ, প্রথম 15 দিন বা 15টি তিথি, তারপর হচ্ছে শুক্লপক্ষ। শুক্লপক্ষের শেষ তিথি হচ্ছে পূর্ণিমা, অর্থাৎ প্রতিটি চান্দ্র মাস শেষ হয় পূর্ণিমা তিথিতে। তো এই পৌষ মাস শেষ হচ্ছে এই পূর্ণিমা তিথিতে এবং এর পর দিন থেকে মাঘ মাস শুরু হবে চান্দ্রপঞ্জিকা অনুযায়ী। এখন আপনারা ভাববেন যে এটি কি ইস্কন বের করেছে? না, ব্রহ্মাণ্ড পুরাণে আপনারা এটি পাবেন। ব্রহ্মাণ্ড পুরাণে যে পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য রয়েছে সেখানে আপনারা পাবেন যে মুনি ঋষিগণ বলেছেন, সেটি লক্ষ লক্ষ বছর পূর্বের কথা। মুনি ঋষিগণ বলেছেন পুত্রদা একাদশীর 5 দিন পর থেকে মাঘ মাস শুরু হবে। তো পুত্রদা একাদশী হচ্ছে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী, তার 5 দিন পর থেকে, পূর্ণিমার পর দিন থেকে মাঘ মাস শুরু হবে। এটি ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ রয়েছে, শ্রী হরিভক্তি বিলাসও এটি উল্লেখ রয়েছে এবং অন্যান্য শাস্ত্রে উল্লেখ রয়েছে। এবং আপনারা জানেন নিশ্চয়ই ভগবান রামচন্দ্র যখন অযোধ্যায় প্রত্যাবর্তন করেছিলেন, তিনি যে রাজ মুকুট পরিধান করেছিলেন, অর্থাৎ রাজ্য অভিষেক হয়েছিল ভগবান রামচন্দ্রের রাজা হিসেবে, সেটি হয়েছিল পৌষ মাসের শুক্লপক্ষে, উত্তরায়ণে পৌষ মাসের শুক্লপক্ষে। এবং সেই কারণে আপনারা সকলেই দর্শন করেছেন ভারতের অযোধ্যার রাম মন্দির উদ্বোধন, শ্রী শ্রী রাম লালার যে প্রাণ প্রতিষ্ঠা মহোৎসব, সেটিও হয়েছে এই পৌষ মাসে। এটি কিন্তু পৌষ মাসে হয়েছে। রামলালার, ভগবান শ্রী রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা সেটি চান্দ্রপঞ্জিকা অনুযায়ী পৌষ মাসে হয়েছে, কারণ ভগবান রামচন্দ্রের রাজ্য অভিষেক হয়েছিল পৌষ মাসে। অর্থাৎ আমরা দেখতে পাই যে শাস্ত্র সিদ্ধান্ত বেশিরভাগ ক্ষেত্রেই পালন করা হচ্ছে, যদিও বাংলা ক্যালেন্ডার বা ইংরেজি ক্যালেন্ডার অনেকে পালন করেন, কিন্তু সেটি ভিন্ন বিষয়। আমরা দেখতে পাই 2023 খ্রিস্টাব্দের দুর্গাপূজার ক্ষেত্রে সেটি কিন্তু চান্দ্রপঞ্জিকা অনুযায়ী আশ্বিন মাসে হয়েছিল, যদিও বাংলা ক্যালেন্ডার সেটি কার্তিক মাস ছিল। আমরা দেখতে পাই বিজয়া দশমী শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী, সেটি চান্দ্রপঞ্জিকা অনুযায়ী এবং আমাদের শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমীতেই হয়েছে, যদিও বাংলা ক্যালেন্ডার সেটি কার্তিক মাস ছিল। কিন্তু সেটি মুখ্য নয়, কারণ আমাদের শাস্ত্রীয় সকল পূজা পার্বণ ব্রত উৎসব উদযাপিত হয়
চান্দ্রপঞ্জিকা বা হচ্ছে আমাদের যে শাস্ত্রীয় তিথি রয়েছে সেই মাস তিথি সেই নক্ষত্র অনুযায়ী উদযাপিত হয়, পালিত হয়। তো সেই কারণে আপনি দেখতে পেলেন যে রাম মন্দির উদ্বোধন হয়েছে চান্দ্রপঞ্জিকা অনুযায়ী একটি বিশেষ তিথিতে, একটি বিশেষ নক্ষত্রে। কোন নক্ষত্রে? এই উত্তরায়ণে, এই পৌষ মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথি এবং মৃগশিরা নক্ষত্র অভিজিৎ মুহূর্তে, অর্থাৎ যেই নক্ষত্র যেই মুহূর্তে ভগবান রামচন্দ্রের রাজ্য অভিষেক হয়েছিল সেটি কিন্তু পৌষ মাসে। তো সেই কারণে এই পৌষ মাসের যে শেষ তিথি সেটা হচ্ছে পূর্ণিমা তিথি। এটিকে পৌষ পূর্ণিমা বা পুষ্যা পূর্ণিমা বলা হয় এবং এটিতে পুষ্যা নক্ষত্রযুক্ত হলে, এই পুষ্যা পূর্ণিমা যখন পুষ্যা নক্ষত্রযুক্ত হয় তখন এই ভগবানের পুষ্য অভিষেক পালন করা হয়। এটিকে অনেকে পুষ্প অভিষেক বলে থাকেন। তো এই পুষ্য অভিষেক আপনারা কীভাবে বাড়িতে পালন করবেন, পূর্ণিমা তিথির সময়সূচি আজকে আমরা জানবো। তো প্রথমে আমরা পূর্ণিমা তিথির সময়সূচি জেনে নিই এবং পুষ্যা নক্ষত্রের সময়সূচি আমরা জানবো। এরপর আমরা এই পুষ্য অভিষেক এর মাহাত্ম্য এবং কীভাবে পালন করবেন সেই সম্পর্কে আলোচনা করব। তো সারা বিশ্বের পূর্ণিমা তিথির সময়সূচি 25 জানুয়ারি বাংলাদেশের সময় অনুযায়ী রাত্রি 11:53 পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি। ভারতের সময় অনুযায়ী রাত্রি 11:23 পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি। নেপালের সময় অনুযায়ী রাত্রি 11:38 পর্যন্ত থাকবে এবং মালয়েশিয়া সিঙ্গাপুরের সময় অনুযায়ী মধ্যরাত্রি 1:53 পর্যন্ত থাকবে। যেহেতু ইংরেজি হিসেবে রাত 12টার পর তারিখের পরিবর্তন হয় সেক্ষেত্রে সেটি 26 তারিখ ধরা হবে, কিন্তু 25 তারিখ সারা দিন রাত থেকে মধ্যরাত্রি 1:53 পর্যন্ত থাকবে মালয়েশিয়া সিঙ্গাপুরে। জাপানের সময় অনুযায়ী একইভাবে মধ্যরাত্রি 2:53 পর্যন্ত থাকবে। বাহরাইন, কুয়েত এবং কাতারের সময় অনুযায়ী 25 তারিখ রাত্রি 8:53 পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি। দুবাই সহ আরব আমিরাত এবং ওমানের সময় অনুযায়ী রাত্রি 9:53 পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি। আমেরিকার ক্ষেত্রে আমেরিকার নিউ ইয়র্কে দুপুর 12:53 পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি 25 তারিখ, এবং আমেরিকার ক্যালিফোর্নিয়াতে সকাল 9:53 পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি, এবং আমেরিকার টেক্সাসে দুপুর 11:53 পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি। কানাডার ক্ষেত্রে কানাডার টরন্টোতে দুপুর 12:53 পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি। তো আমরা এই পৌষ মাসের পূর্ণিমা তিথির সময়সূচি, সারা বিশ্বের সময়সূচি আমরা জেনে গেলাম। এরপর যদি কারো জানার আগ্রহ থাকে আপনারা আমাদেরকে ইনবক্সে জানাতে পারেন যে কোন স্থানের সময়, কোথায় আপনি বাস করেন, কোথায় অবস্থান করছেন, সেই স্থানের সময় যদি আপনি জানতে চান আমাদেরকে জানাতে পারেন। এবং পুষ্যা নক্ষত্র থাকছে কিনা অনেকের প্রশ্ন হচ্ছে, যেহেতু পৌষ মাসের পূর্ণিমা তিথি শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা বা বিশুদ্ধ দৃক সিদ্ধান্ত অনুযায়ী এটি পৌষ মাসের পূর্ণিমা তিথি 25 জানুয়ারি, সেই দিন কি পুষ্যা নক্ষত্র থাকছে, বা থাকলে কয়টার সময় পুষ্যা নক্ষত্র শুরু হবে বা থাকবে? তো সেটির ক্ষেত্রে যারা ভারতে অবস্থান করছেন ভারতের সময় অনুযায়ী 25 তারিখ সকাল 8:16 থেকে পুষ্যা নক্ষত্র শুরু হবে। তো সকাল 8:16 থেকে পুষ্যা নক্ষত্র শুরু হচ্ছে, অর্থাৎ সকাল 8:16 থেকে পুষ্যা নক্ষত্র এবং পূর্ণিমা তিথি থাকছে রাত্রি পর্যন্ত। অর্থাৎ এই সময়টাতে আপনারা বিশেষভাবে উদযাপন করতে পারেন। যারা বাংলাদেশে অবস্থান করছেন সকাল 8:46 থেকে, ভারতে সকাল 8:16 থেকে এবং বাংলাদেশের সকাল 8:46 থেকে পুষ্যা নক্ষত্র শুরু হচ্ছে, এবং সারাদিন রাত্রে আমরা দেখতে পেয়েছি রাত্রি 11টার পর পর্যন্ত কিন্তু থাকছে পূর্ণিমা তিথি এবং পুষ্যা নক্ষত্র থাকছে এর বেশি সময় পর্যন্ত। অর্থাৎ সকাল 8টার পরবর্তী থেকে রাত্রি 11টা পর্যন্ত এই সময়টাতে আপনারা পুষ্যা নক্ষত্র এবং পূর্ণিমা তিথি পেয়ে যাচ্ছেন ভারতে এবং বাংলাদেশে। এই সময় আপনারা বিশেষভাবে এই উৎসব পালন করতে পারেন, কিন্তু যথারীতি প্রতিদিনের যে নির্দিষ্ট সেবা পূজা সেটা কিন্তু যথারীতি চলবে। অর্থাৎ ভক্তদের ক্ষেত্রে বা প্রতিটি মন্দিরের ক্ষেত্রে ভোরবেলায় ভোর 4:30 যে মঙ্গল আরতি হয়, তো সেটি কিন্তু যথারীতি চলবে। মঙ্গল আরতি, ভগবানের সেবা পূজা সেটি যথারীতি চলবে। ভগবানের দর্শনারতির ক্ষেত্রে বিশেষভাবে শৃঙ্গার সেটি কিন্তু যথারীতি চলবে। কেউ যদি চান যে আপনি এই সময়ের মধ্যে সকাল 8টা থেকে 8:30 থেকে রাত্রি 11টার মধ্যে আপনি বিশেষভাবে ভগবানের অভিষেক করতে চান, সেটি করতে পারবেন। কারণ এই পুষ্য অভিষেক মানে হচ্ছে ভগবানের অভিষেক। এখন প্রশ্ন হচ্ছে কী দিয়ে অভিষেক করতে হবে? অনেকে মনে করেন যে পুষ্য অভিষেক বা পুষ্প অভিষেক মানে হচ্ছে শুধুমাত্র ফ্লাওয়ার দিয়ে অভিষেক, শুধুমাত্র পুষ্প দিয়ে অভিষেক। না, সেরকমটি নয়। শুধুমাত্র পুষ্প দিয়ে অভিষেক সেরকমটি নয়, আরও অনেক কিছু রয়েছে। আপনি চাইলে ষোড়শ উপচারে অভিষেক করতে পারেন, কিন্তু একটি বিশেষ উপাদানের উল্লেখ রয়েছে শাস্ত্রে। একটি বিশেষ উপাদান যেটি দিয়ে আপনি অভিষেক করবেন এই পুষ্য অভিষেক, সেই সম্পর্কে শ্রী হরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে। সেটি কী দিয়ে করতে হবে? ঘি দিয়ে। ঘি ভগবানকে আমরা জানি যে পঞ্চগব্য দিয়ে অভিষেক করা হয়, পঞ্চামৃত দিয়ে অভিষেক করা হয়, বিভিন্ন উপাদান দিয়ে ভগবানকে অভিষেক করা হয়। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ঘি, যেটি ভগবানের অনেক প্রিয়। তো ঘি দিয়ে ঘৃত দ্বারা অভিষেক করার অনেক মাহাত্ম্য রয়েছে, বিশেষ করে পৌষ মাসের পূর্ণিমায়। সেই সম্পর্কে শ্রী হরিভক্তি বিলাসে কী উল্লেখ রয়েছে চলুন আমরা দেখে নেই। হরিভক্তি বিলাসের 14দশ বিলাসের 10ম শ্লোকে উল্লেখ রয়েছে, ঘৃতপ্রস্থেন দেবেশম পৌষ পুষ্যসি তেনরহ স্নাপয়িত্বাস্য মেধস্য
ফলম আপনোতি সংশয়ম। পৌষ মাসে পুষ্যা সমন্বিত পূর্ণিমাতে প্রস্থমিত অর্থাৎ 5 শিয়ার ঘৃত দ্বারা দেব দেব হরিকে স্নান করালে নিঃসন্দেহে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তো আমরা দেখতে পেলাম যে হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাস উল্লেখ রয়েছে। এই পৌষ মাসের পূর্ণিমাতে যখন পুষ্যা নক্ষত্র যুক্ত হয়, অর্থাৎ পুষ্যা নক্ষত্র সমন্বিত পূর্ণিমা, পৌষ পূর্ণিমা, এই সময়কালে এই পুষ্যা পূর্ণিমার সময়ে যখন ভগবানের পুষ্য অভিষেক হয়, এই সময়ে যদি এই দিনে এই তিথিতে এই নক্ষত্রে যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণ অভিষেক করেন, শ্রী রাধাকৃষ্ণ অভিষেক করেন, কি দিয়ে? 5 সের ঘি দিয়ে। সকলের পক্ষে হয়তো বা সম্ভব হবে না, বড় বড় মন্দিরগুলিতে 5 সের ঘৃত বা ঘি দিয়ে অভিষেক করা যেতে পারে, কিন্তু আপনারা যারা বাড়িতে করবেন আপনার পক্ষে যতটুকু সম্ভব সেই পরিমাণ দিয়ে করুন, তাহলেই ভগবান সন্তুষ্ট হবেন। অর্থাৎ এই দিনে যদি কেউ ঘি দিয়ে ভগবানের অভিষেক করেন তাহলে তিনি অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হন। তো ভগবানের সেবা পূজা করেন যে ভক্তগণ কোনো প্রকার ফল লাভের জন্য নয়, অনেক ফলের উল্লেখ শাস্ত্রে রয়েছে, কিন্তু ভক্তরা ফল লাভের কামনা করেন না, শুধুমাত্র ভগবানকে সন্তুষ্ট করার জন্য তারা কার্য করেন, ভগবানের সেবা পূজা আদি করেন। যেরকমভাবে ব্রজ গোপিকারা তারা এই তিথি এই মহোৎসব পালন করেছিলেন ভগবানের প্রীতিবিধানের জন্য, ভগবানকে সন্তুষ্ট করার জন্য। তাই ভগবানের ভক্তরা এই পুষ্য অভিষেক পালন করেন, বিশেষভাবে পালন করেন ভগবানকে সন্তুষ্ট করার জন্য। তাই ভগবানের ভক্তরা এই দিনে শুধুমাত্র ঘি দিয়েই নয়, ঘি দিয়ে তো ভগবানের অভিষেক করেনি, এছাড়াও ভগবানের ভক্তরা এই পুষ্য অভিষেকের দিনে ভগবানকে দুধ, দই, মধু, এছাড়া অন্যান্য উপকরণ, ফলের রস এবং বিশেষ করে পুষ্প দিয়ে, অনেক বেশি পুষ্পরাজি দিয়ে ভগবানের অভিষেক করেন। আপনারা দেখবেন যে শ্রীধাম মায়াপুরে ভগবানকে এই দিন যে বস্ত্র অর্পণ করা হবে, দর্শন আরতির সময় আপনারা দেখবেন যে পুষ্প দিয়ে তৈরি করা হয় সেই বস্ত্র। শ্রীধাম মায়াপুরে, শ্রীধাম বৃন্দাবন ইস্কনে পুষ্প দিয়ে, সেই বস্ত্রটি পুষ্প দিয়ে তৈরি করা হয়। এছাড়াও মায়াপুর বৃন্দাবন ছাড়াও সারা পৃথিবীর অনেক ইস্কন মন্দিরে এই তিথিতে এই পুষ্প অভিষেক বা পুষ্য অভিষেকের দিনে ভগবানকে খুব সুন্দর পুষ্প দিয়ে তৈরিকৃত বস্ত্র অর্পণ করা হয়। পুষ্প, সেটি কাঁচা পুষ্প অর্থাৎ খাঁটি পুষ্প, কোনো প্রকার আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নয়, ন্যাচারাল ফ্লাওয়ার দিয়ে সেই বস্ত্র তৈরি করা হয়। এত সুন্দর! তো আপনাদের পক্ষে যতটুকু সম্ভব আপনারা সেটি করতে পারেন। অর্থাৎ আপনারা এই দিন এই পুষ্য অভিষেকের দিনে বাড়িতে কী কী করবেন সেই সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করি। তো প্রথমত হচ্ছে আপনার প্রাতঃস্নান করবেন, মঙ্গল আরতি করবেন, অধিক হরিনাম জপ করবেন, ভগবানের সেবা পূজা করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, যেরকমভাবে প্রতিদিন আপনারা করেন বা বিশেষ তিথিতে করে থাকেন। এরপর হচ্ছে অবশ্যই বাড়ির সকলে যারা নিরামিষভোজী নন, সেক্ষেত্রে বাড়ির সকলে অবশ্যই এই দিনে এই পূর্ণিমাতে আমিষ আহার বর্জন করবেন। বাড়ির প্রত্যেকে অবশ্যই আমিষ আহার বর্জন করবেন এবং ভগবানের উদ্দেশ্যে বিশেষভাবে ভোগ নিবেদন করবেন। অন্ন ব্যঞ্জন সহকারে যত প্রকার দ্রব্য সম্ভব, বিশেষ করে শীতকাল চলছে, আপনার বিভিন্ন প্রকার পিঠা, পুলি, মিষ্টান্ন অর্থাৎ পায়েস প্রভৃতি রন্ধন করে আপনার ভগবানকে ভোগ নিবেদন করবেন। আপনার চুলা ধুয়ে মুছে ভগবানের আলাদা পাত্রে শুদ্ধভাবে রান্না করে আপনার প্রেম ও ভক্তি সহকারে ভগবানকে ভোগ নিবেদন করবেন এবং এদিন সকলে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। আর বিশেষভাবে ভগবানকে নানা প্রকার পুষ্প অর্পণ করবেন, কাঁচা পুষ্প, বিভিন্ন রঙের পুষ্প অর্পণ করবেন। এই দিনে ব্রজ গোপিকারা তারা ভগবানকে তো তাদের প্রাণের থেকেও, নিজের থেকেও অনেক বেশি ভালোবাসেন। কৃষ্ণ শ্যাম হচ্ছেন তাদের প্রাণাধিক প্রিয়। ব্রজের কানাই তাদের এতটাই প্রিয় যে তারা এই তিথিতে পৌষ মাসের পূর্ণিমাতে পুষ্যা নক্ষত্র যখন যুক্ত হয়েছিল, তারা ব্রজের কানাই শ্যাম সুন্দরকে তারা খুব সুন্দরভাবে সাজিয়েছিলেন। শ্রীমতী রাধিকা সহকারে শ্যাম সুন্দরকে তারা খুব সুন্দরভাবে সজ্জিত করেছিলেন। নানা প্রকার বিভিন্ন রঙের কাঁচা পুষ্প দিয়েছিলেন, কাঁচা পুষ্প দিয়ে সাজিয়েছিলেন এবং খুব সুন্দর করে কুঞ্জ তৈরি করেছিলেন। বিভিন্ন প্রকার পত্র রাজি দিয়ে, বিভিন্ন গাছ থেকে সংগৃহীত খুব সুন্দর সুন্দর পত্র বা পাতা দিয়ে তারা কৃষ্ণকে সাজিয়েছিলেন, রাধা মাধবকে সজ্জিত করেছিলেন এবং সুন্দর বস্ত্র অর্পণ করেছিলেন। তো সেই কারণে আপনারাও বাড়িতে এটি করতে পারেন, যতটুকু পরিমাণে সম্ভব আপনি ভগবানকে সুন্দর বস্ত্র অর্পণ করবেন, সুগন্ধি পুষ্প, বিভিন্ন রঙের সুগন্ধি পুষ্প অর্পণ করবেন। কেউ চাইলে পত্র দিয়েও ভগবানকে সাজাতে পারেন, আপনার সিংহাসনটি সাজাতে পারেন পত্র দিয়ে। এইভাবে আপনারা ভগবানকে সাজাবেন। আপনারা দেখবেন বিভিন্ন ইস্কন মন্দিরে, ইস্কন মায়াপুর, ইস্কন বৃন্দাবন সহ অনেক ইস্কন মন্দিরে যখন ভগবানের দর্শন আরতি হয় সকাল 7টা থেকে 8টার মধ্যে যে দর্শন আরতি হয়, বিভিন্ন মন্দিরের ক্ষেত্রে সময়টা একটু বিভিন্ন হয়। বিশেষ করে পুষ্য অভিষেকের ক্ষেত্রে ভগবানকে যেহেতু খুব সুন্দরভাবে সাজানো হয়, সেক্ষেত্রে 30 মিনিট বা 1 ঘন্টা বিলম্ব হতেই পারে। যখন ভগবানের দর্শন আরতি যখন আপনারা দর্শন করবেন, দেখবেন যে ভগবানকে সুন্দর করে সাজানো হয়েছে, খুব সুন্দর বস্ত্র ভগবানকে অর্পণ করা হয়েছে, পুষ্প দিয়ে তৈরিকৃত বস্ত্র। কিন্তু এছাড়াও এদিন সকালে কিন্তু ভগবানের অভিষেক হয়, ঘৃত দ্বারা এবং বিভিন্ন উপাচার দিয়ে ভগবানের অভিষেক হয়। কিন্তু সন্ধ্যার সময় বিশেষভাবে এই পুষ্য অভিষেক পালন করা হয় প্রতিটি ইস্কন মন্দিরে। সন্ধ্যার সময়, সন্ধ্যারতির পর বিশেষভাবে ভগবানকে পুষ্প দিয়ে অভিষেক করা হয়, ভগবানকে নানা রঙের পুষ্প অর্পণ করা হয়।
এবং ভগবানের গলদেশ পর্যন্ত পুষ্প দিয়ে ঢেকে ফেলা হয়। যেরকমভাবে ব্রজগোপিকারা শ্যাম সুন্দরকে, ব্রজের কানাইকে শ্রী রাধিকা সহকারে এত বেশি পুষ্প অর্পণ করেছিলেন যে গলদেশ পর্যন্ত ঢেকে গিয়েছিল। তো সেরকমভাবেই ভক্তরা অত্যন্ত আনন্দের সঙ্গে এই পুষ্য অভিষেক পালন করেন। আপনারা সরাসরি সম্প্রচার দর্শন করতে পারবেন। এবং এই পুষ্য অভিষেকে শ্রীক্ষেত্রপুরী ধামে, শ্রী জগন্নাথপুরী ধামেও বিশেষভাবে পালন করা হয়। আপনারা জানেন যে প্রতি বছর ভগবান শ্রী জগন্নাথদেবকে যে সোনা বেশ অর্পণ করা হয়, স্বর্ণবেশ, সুবর্ণবেশ, সেটি প্রতি বছরে 5 বার অর্পণ করা হয়। এই 5 বারের মধ্যে একবার করা হয় মন্দিরের বাইরে, যেটি সাধারণ ভক্তগণ সকলে দর্শন করতে পারেন, আর বাকি 4 বার হচ্ছে মন্দিরের ভিতরে। মন্দিরের বাইরে কখন করা হয়? উল্টো রথযাত্রার ক্ষেত্রে। আপনারা দেখেন যে উল্টো রথযাত্রা যখন হয় শয়ন একাদশী পরে, যেটিকে পুরীধামে বহুদা একাদশী বলা হয়, সেই সময় জগন্নাথকে খুব সুন্দরভাবে সোনা বেশ অর্পণ করা হয়। আপনারা সেটি দর্শন করেছেন এবং সেই সম্পর্কে আপনারা জানেন। এছাড়াও মন্দিরের ভিতরে ভগবান শ্রী জগন্নাথদেবের যে বিজয় বিগ্রহ রাধা মদন মোহন রয়েছেন, তাদের উদ্দেশ্যেও আরও 4 বার সোনা বেশ অর্পণ করা হয়। কোন কোন দিনে? একটি হচ্ছে এই পৌষ মাসের পূর্ণিমাতে, পুষ্যা নক্ষত্র যখন যুক্ত হয়, অর্থাৎ পৌষ মাসের পূর্ণিমা। আরেকটি হচ্ছে ফাল্গুন মাসের পূর্ণিমাতে, দোল পূর্ণিমাতে ভগবানকে সোনা বেশ অর্পণ করা হয় শ্রীক্ষেত্রপুরী ধামে। আরেকটি হচ্ছে আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী, বিজয়া দশমীতে ভগবান বিজয় লাভ করেছিলেন, সেই দিনে ভগবানকে সোনা বেশ অর্পণ করা হয়। এবং আরেকটি হচ্ছে কার্তিক মাসের পূর্ণিমাতে। এই 5 তিথিতে ভগবানকে সোনা বেশ অর্পণ করা হয় শ্রী জগন্নাথপুরী ধামে। এবং এই দিনে পৌষ পূর্ণিমাতে, পুষ্যা পূর্ণিমাতে শ্রীক্ষেত্রপুরী ধামে ভগবান শ্রী জগন্নাথদেবের বিজয় বিগ্রহ শ্রী রাধা মদন মোহনকে খুব সুন্দরভাবে সাজানো হয়ে থাকে, খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়, সোনাবেশ অর্পণ করা হয়, বিভিন্ন প্রকার পুষ্প অর্পণ করা হয়। তো এই পুষ্যাভিষেক সম্পর্কে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ কী বলেছিলেন? শ্রীল অভয়ের চরণারবিন্দ ভক্তিবেন্দ্র স্বামী প্রভুপাদ তিনি বলেছিলেন যে সকলেরই এই পুষ্যাভিষেক পালন করা উচিত। বিশেষ করে ইসকনের সকল মন্দিরগুলিতে এই পুষ্যাভিষেক পালন করা উচিত। কীভাবে? ভগবানকে সুন্দর বস্ত্র অর্পণ করা উচিত এবং খুব সুন্দর বস্ত্র, অলঙ্কার, পুষ্প দিয়ে ভগবানকে সাজানো উচিত। ভগবানকে নানা প্রকার দ্রব্য ভোগ নিবেদন করা উচিত এবং এই দিনে বিশেষ ফিস্টের আয়োজন করা যেতে পারে, অর্থাৎ সকল ভক্তদেরকে ভগবানের মহাপ্রসাদ অর্পণ করা হবে। এবং এই দিনে বিশেষভাবে নগর সংকীর্তন করা যেতে পারে। নগরে সকল ভক্তরা হরিনাম সংকীর্তন সহযোগে বিশেষভাবে শোভাযাত্রা করতে পারে। এটি ছিল শ্রীল প্রভুপাদের নির্দেশ। তো আমরা দেখতে পাই যখন ভগবান শ্রীকৃষ্ণ দাপর লীলায় তিনি যখন দ্বারকায় প্রত্যাবর্তন করেছিলেন, তখনও কিন্তু দ্বারকাবাসীরা তারা খুব সুন্দরভাবে ভগবানকে স্বাগত জানিয়েছিলেন। পুষ্প দ্বারা খুব সুন্দরভাবে পুষ্প অর্পণ করে, পুষ্প থ্রোয়িং করে, ফ্লাওয়ার থ্রোয়িং করে তারা ভগবানকে স্বাগত জানিয়েছিলেন। তো সেই কারণে এই তিথিতে সকল ভক্তগণ বিশেষভাবে যখন পুষ্প দ্বারা অভিষেক করেন, তখন সকল ভক্তরা ফ্লাওয়ার থ্রোয়িংয়ের মাধ্যমে ভগবানকে আনন্দ বিধান করেন। এবং ব্রজের গোপ সখাদের সঙ্গে যখন ভগবান খেলা করতেন, তখন নানা প্রকার অসুরদের সঙ্গে যখন ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ হতো, কৃষ্ণের মামা কংস গিফট পাঠাতেন, কি? অসুর। এবং সেই অসুরদেরকে যখন ভগবান শ্রীকৃষ্ণ নিধন করতেন, বধ করতেন, তখন যখন তিনি ফিরে আসতেন তার মিত্র সখাদের নিকট, তখন তার সখারা খুব আনন্দে উদ্বেলিত হয়ে তাকে পুষ্প দ্বারা অভিষেক করতেন। অর্থাৎ তার সখারা ভাবতেন যে আমাদের কৃষ্ণ, আমাদের বন্ধু কৃষ্ণ খুব সুন্দরভাবে জয়ী হয়েছে, বিজয়ী হয়েছে, সফল হয়েছে, সেই সকল বড় বড় অসুরদেরকে পরাজিত করেছে। সেই কারণে তাকে অনেক সুন্দরভাবে স্বাগত জানানো উচিত। তাই তারাও, কৃষ্ণের মিত্র সেই গোপ সখারা খুব সুন্দরভাবে ফ্লাওয়ার থ্রোয়িং করতেন। তো সেই কারণে এই পুষ্যাভিষেক অনেক বেশি মাহাত্ম্যপূর্ণ। তো এই পৌষ মাসের পূর্ণিমাতে, চান্দ্রপঞ্জিকরণে যে পৌষ মাসের পূর্ণিমা তিথি, ইংরেজিতে 25 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, আপনারা সকলে বাড়িতেও পালন করতে পারেন এই পুষ্যাভিষেক। আপনার বাড়িতে ভগবানের উদ্দেশ্যে বিশেষভাবে ভোগ নিবেদন করবেন, সকলে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন, অধিক হরিনাম জপ করবেন, লীলা পঞ্চম শ্রীকৃষ্ণ গ্রন্থ থেকে কৃষ্ণলীলা আপনারা শ্রবণ করবেন বা পাঠ করতে পারেন, এবং আপনারা প্রাতঃস্নান করবেন, মঙ্গল আরতি করবেন, ভগবান অর্চনা আদি করবেন। এবং যাদের পক্ষে সম্ভব আপনারা নিকটস্থ ইস্কন মন্দিরে যুক্ত হবেন। ইস্কন মায়াপুর বা ইস্কন বৃন্দাবন বা আপনার নিকটস্থ যে কোনো ইস্কন মন্দিরে আপনারা যুক্ত হতে পারেন। সকালে গিয়ে আপনারা ভগবানের দর্শনার্থীতে অংশগ্রহণ করবেন এবং সন্ধ্যার সময়, যেই সময়টাতে সন্ধ্যা আরতির পর বিশেষভাবে ফ্লাওয়ার থ্রোয়িংয়ের মাধ্যমে পুষ্প অভিষেক হয়ে থাকে, সেখানেও আপনারা যুক্ত হতে পারেন, অংশগ্রহণ করতে পারেন। তো আপনারা সুন্দরভাবে এই পুষ্যাভিষেক পালন করুন এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করুন। তো এই উৎসব হচ্ছে ভক্ত এবং ভগবানের মধ্যে ভালোবাসা, প্রেমের একটি উৎসব, অত্যন্ত আনন্দের একটি উৎসব। ভক্তরা আনন্দের সঙ্গে এই উৎসব পালন করেন ভগবানকে সন্তুষ্ট করার জন্য। তো আপনারাও বাড়িতে ভগবানকে সন্তুষ্ট করার জন্য প্রচেষ্টা করুন, ভগবানের বিশেষ কৃপা লাভ করুন। আপনারা চাইলে এই দিন ভগবানকে দীপদান করতে পারবেন, আরতি করতে পারবেন কৃতপ্রদীপ দ্বারা। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন
কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।